ইহান একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গিয়ে টেবিলের উপরে কাচের গ্লাসে রাখা অরেঞ্জ জুসটা নিয়ে এলো। তারপর সেটা শুভ্রার মুখের সামনে ধরলো। সে মুখ ফিরিয়ে নেয়। ইহান তার দুই গাল চেপে ধরে তাকে কিছুটা জোর করে খাইয়ে দিল। শুভ্রা চোখ মুখ কুচকে একটা ভেঙচি কেটে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। এদিকে ইহানের হঠাৎ নজরে পড়ল শুভ্রার ঠোঁটের কোণে লেগে থাকা অরেঞ্জ জুসের অবশিষ্ট অংশের দিকে, যার মাঝে একটা কাছে তিলও রয়েছে। এ যেন সৌন্দর্যের মাঝে থাকা একটা বিউটি স্পট। কিছুক্ষণ ঘোর লাগানো দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে ইহান নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে তিল সহ জুস মাখা অংশটুকু আলগোছে মুছে দিল। তারপর শুভ্রার ঠোঁটের কাছাকাছি নিজের ঠোঁট নিয়ে যেতেই শুভ্রা হঠাৎ তার মুখ চেপে ধরে থামিয়ে দিল। ইহান শুভ্রা হাত সরিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, এটা কি হলো? শুভ্রা কিছুটা ভাব দেখিয়ে বলল, আমার সোনা বাবু আসার আগ পর্যন্ত এসব সো কল রোম্যান্স করার উপরে রেস্ট্রিকশন জারি করেছে সে, তাই কিছুতেই তোমার এসব ভংচং আদর সহ্য করব না আমি। ইহান চোখ কপালে তুলে বলল, ও তোমাকে নিজে বলেছে সব? ইহান মাঝে মধ্যে শুভ্রাকে সম্বোধন করার ক্ষেত্রে তুই তুমির মাঝে গরমিল বাঁধিয়ে ফেলে। শুভ্রা সেটার পাত্তা না দিয়ে বলল, আমি ওর মা, তাই ওর সব মনের কথা বুঝি। তাই ও মুখে না বললেও আমি বুঝে নিয়েছি যে ও আসলে এটাই চায়। এই জন্য এখন থেকে আমার সমস্ত ভালোবাসা শুধুমাত্র ওর জন্য, তোমার জন্য কিচ্ছু বরাদ্দ নেই। ইহান হতভম্ব দৃষ্টিতে শুভ্রার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের প্রিন্সেস পৃথিবীতে আসতে না আসতেই আমাদের ভালোবাসা ভাগ করে ফেললে? শুভ্রা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হ্যাঁ করেছি, তাতে কি? তুমিই তো বললে আমি ফাটা বেলুন হয়ে চুপসে যাব, তাই আপাতত তোমাকে আমার কোনো দরকার নেই। ইহান বুঝতে পেরেছে সে শুভ্রার সাথে কথায় পেরে উঠবে না, তাই তার মাথায় হঠাৎ একটা দুষ্ট বুদ্ধি চেপে এলো। সে আচমকা শুভ্রার ঠোঁট জোড়া একটা গাঢ় চুম্বন করে আর তার চুলের মুঠি ধরে টান দিয়ে দৌড় লাগালো রুমের বাইরে। এদিকে শুভ্রা প্রথমে হতভম্ব হয়ে গেল, পরক্ষণে বেড থেকে নামতে নিলে বাঁধল বিপত্তি। প্রেগনেন্সি অবস্থায় শরীর কিছুটা ভারী হয়ে যাওয়ায় এখন আগের মতো হুটহাট করে দৌড়াতে পারে না সে। আর এই সুযোগটা ব্যবহার করে ইহান তাকে প্রতিনিয়ত জ্বালায়, আর শুভ্রা তাকে পাল্টা প্রতিঘাত করতে না পারায় রাগে ফুঁসতে থাকে। শুভ্রা হাত জোড়া মুষ্টিবদ্ধ করে কটমট করে বলে ওঠে, একবার আমার ডেলিভারিটা শুধু সম্পন্ন হোক, তোমায় আমি আর আমার পুচকি মিলে এমন গাধার খাটানি খাটাবো যে জীবনে আমার সাথে আর লাগতে আসবে না। আহাদ আলম ও শারমিন বেগম শুভ্রার শ্বশুর বাড়িতে এসেছে। সাথে এনেছেন অসংখ্য ফলমূল ও মিষ্টির প্যাকেট। তরিকুল হায়দার এবং মায়মুনা বেগমও সেখানে উপস্থিত রয়েছেন। ড্রয়িং রুমে বসে অনেকক্ষণ যাবৎ চা নাস্তা খেতে খেতে প্রত্যেকে গল্পগুজব করছেন। বলতে গেলে তারা আগে থেকে আত্মীয় নিজেদের ছেলেমেয়ের বিয়ে দিয়ে সেই আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় করছেন তারা। হঠাৎ করে শুভ্রাকে কোলে নিয়ে সেখানে উপস্থিত হলো ইহান। শুভ্রার শারীরিক ওজন কিছুটা বেড়ে যাওয়াতে ইহানের তাকে কোলে নিতে বেশ কষ্ট হলেও সে তাকে পাত্তা দিল না। এদিকে গুরুজনদের সামনে তাকে ইহানের এভাবে উঠিয়ে আনার শুভ্রা লজ্জায় ইহানের বুকে মুখ লুকালো। ইহান ও শুভ্রা বাবা মায়েরাও বেশ অপ্রস্তুত ভঙ্গিতে সোজা হয়ে বসে পড়লেন। ইহান শুভ্রাকে সোফায় বসিয়ে দিয়ে নিজেও তার পাশে বসলো। তারপর নিজের শ্বশুর ও শাশুড়ির সাথে কুশল বিনিময় করে জিজ্ঞেস করলো, ফুপা ফুপি, এতদিন পরে তোমরা আমাদের বাড়িতে এলে? কতবার বলেছি ঘন ঘন যাতায়াত করবে, দরকার হলেই বাড়িতেই থেকে যাবে। আমি তো ঘরে বসে আমার কাজ আর শুভ্রার এই অবস্থার জন্য তোমাদের ওখানে যেতে পারি না, তাই বলে তোমরাও কি যাওয়া আসা বন্ধ করে দিবে নাকি? শারমিন বেগম বিষণ্ণ হেসে বললেন, আগের মতো আর মনোবল পাই না রে বাবা। শুভ্রাকে দেখলেই আমার সে তার কথা মনে পড়ে যায়, ওর সেই প্রেগনেন্সি অবস্থার কথা মনে পড়ে যায়। মেয়েটাকে তো এরপর আর খুঁজেই পেলাম না আমরা, তাই শুভ্রাকে দেখলে বারবার ওই আঘাতের কথা মনে পড়ে যায়। এজন্য না চাইতেও দূরে দূরে থাকি আমরা। বলে চোখের কোণের পানিটুকু মুছে নিলেন শারমিন বেগম। আহাদ আলম একটা করুণ দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর কাঁধে হাত রাখলেন। শুভ্রার চোখ ছলছল করে উঠল। উপস্থিত সকলের মধ্যে একটা প্রবল বিষণ্ণতা মুহূর্তের মাঝে ছেয়ে গেল। ইহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যে চলে গেছে আমরা তো আর তাকে ফিরিয়ে আনতে পারবো না, তবে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রার্থনা করব যে সে যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন সবসময় যেন ভালো থাকে। শারমিন বেগম ও আহাদ আলম সহ উপস্থিত সকলে মাথা নেড়ে ইহানের কথায় সম্মতি জানালেন। তারপর শারমিন বেগম হাসার চেষ্টা করে বললেন, ইহান বাবা, যদি কিছু মনে না করিস একটা কথা বলবো। ইহান বিনয়ের সাথে বলল, হ্যাঁ বলো না ফুপি।
মেয়েদের প্রথম সন্তান নাকি তার বাবার বাড়িতে হতে হয়। যদিও এটা প্রাচীন নিয়ম, তবুও আমার খুব শখ যে ডেলিভারি পর্যন্ত মেয়েটা আমার কাছে থাকুক। তোদের কি এতে কোনো আপত্তি রয়েছে? ইহান সহ তরিকুল হায়দার ও মাইমুনা হায়দারকে উদ্দেশ্য করে কথাটা বললেন শারমিন বেগম। ইহানের বাবা মা কোনো জবাব না দিয়ে ইহানের মুখ পানে তাকিয়ে রইলেন। ইহানের মুখটা হঠাৎ কেমন থমথমে হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে যে শুভ্রাকে ছাড়া থাকতে তার ভীষণ কষ্ট হবে। ইহান শুভ্রার চোখের দিকে তাকাতেই দেখতে পেল শুভ্রাও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার চোখে কিছুটা বিষণ্ণতা, জিজ্ঞাসা ভাব স্পষ্ট। ইহান কিছু বলার আগে আহাদ আলম তাকে উদ্দেশ্য করে বলে উঠলেন। আহাদ আলমের কথা শুনে ইহান তার দ্বিমত পোষণ করল না। শুভ্রাকে যাওয়ার অনুমতি প্রদান করলেও তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বসে বলল, বাপের বাড়ি যেতে দিচ্ছি বলে ভাবিস না যে তুই আমার কাছ থেকে ছাড় পেয়ে গেছিস। আমি আমার শ্বশুর বাড়িতে প্রতিদিন গিয়ে তোকে জ্বালাবো। ইহানের কথা শুনে শুভ্রা চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করে বলল, বেহায়া পুরুষ একটা। এয়ারবাস H145 হেলিকপ্টারটিতে 9 থেকে 10 জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে, কিন্তু এই মুহূর্তে অবস্থান করেছে 6 জন। ককপিটে 2 জন পাইলট বসে রয়েছে এবং যাত্রী কেবিনে 4 জন। যাত্রী কেবিনগুলো এবং ককপিটের মধ্যখানে 3টা লেয়ারের পর্দা দেওয়া রয়েছে। প্রথমে লেয়ারে 2 জন পাইলট, দ্বিতীয় লেয়ারে এরিশ ও শ্বেতা এবং তৃতীয় লেয়ারে অনুপমা শেরিন ও রিজওয়ানা খান রয়েছেন। প্রতিটি লেয়ারই আলাদা আলাদা কেবিনের মতো। হেলিকপ্টার তার নিজস্ব ছন্দে শব্দ তুলে আকাশের বুক চিরে উড়ে বেড়াচ্ছে। আজ আকাশ কিছুটা মেঘলা ও বায়ুমণ্ডলে বৈরী হাওয়া বইছে, তবুও দক্ষ পাইলট 2 জন অত্যন্ত দক্ষতার সাথে হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে যাচ্ছে। গন্তব্য তাদের শ্বেতাদের বাড়ি। শ্বেতার আকুলতা দেখে প্রথমে খান মেনশনে না উঠে তাদের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এরিশ। তাদের প্রত্যেককে ইটালি থেকে সোজা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার পর এরিশের তত্ত্বাবধানে বিলাসবহুল হেলিকপ্টারটি আগে থেকে কিনে রাখা হয়েছিল। তারা বিমানবন্দরে উপস্থিত হওয়ার আগে থেকেই সেটি একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করছিল। তারপর উপস্থিত হওয়ার পর সোজা তাদেরকে নিয়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। প্যাসেঞ্জার সিটের পাশাপাশি বসে রয়েছে এরিশ ও শ্বেতা। এরিশ গভীর মনোযোগ সহকারে ল্যাপটপে একটানা কাজ করে যাচ্ছে। তার 2 হাতের আঙুলগুলো অত্যন্ত ক্ষিপ্র গতিতে ল্যাপটপের কি বাটনগুলোতে দ্রুত গতিতে ছুটে চলছে। তার পাশে বসে শ্বেতা ফ্রুট সালাদ, ওটস, পিনাট বাটার, অ্যাপল স্লাইড ও হোমমেড স্মুদি ইত্যাদি হেলদি ফুড খেয়ে যাচ্ছে। এরিশের কঠোর নির্দেশ থাকায় না চাও সত্ত্বেও তাকে এগুলো সময় করে খেতে হচ্ছে। খাওয়ার ফাঁকে ফাঁকে বারবার আর চোখে ভ্রুকুচকে এরিশের দিকে তাকাচ্ছে সে। শ্বেতা একটা সময় এরিশকে শুনিয়ে শুনিয়ে স্বগতোক্তি করে বলল, এখন আমার থেকে কারো জন্য কাজের গুরুত্ব বেশি হয়ে গেছে। সারাক্ষণ কাজ নিয়েই পড়ে থাকে সে। আমাকে দেওয়ার মতো সময় তো তার নেই। থাকবেই বা কি করে? আমি তো অনেক পুরনো হয়ে গেছি, তাই না? এখন তো আমাকে আর ভালো লাগবে না। এরিশ শ্বেতার বকবকানিতে শুনতে থাকলেও কোনো প্রতিক্রিয়া দেখানো কিংবা কথা না বলে আগের মতোই কাজ করতে লাগলো। তবে তার ঠোঁটের কোণে ফুটে ওঠা বাঁকা হাসি সে তার দৃষ্টি এড়ালো না। সে তাই আরো উৎসাহী হয়ে বলতে লাগলো, আমি যদি এই মুহূর্তে একটা ল্যাপটপ হতাম তাহলে কতই না ভালো হতো। তাহলে এক হৃদয়হীন পাষাণ মানবের স্পর্শ সেখানে না পড়ে আমার উপর পড়তো, কিন্তু সেটা তো আর হলো না। হায় রে, আমার কি পোড়া কপাল। শ্বেতা একটা দীর্ঘশ্বাস ফেলার সাথে সাথে এরিশ হঠাৎ কাজ থামিয়ে দিয়ে ল্যাপটপটা সিটের এক পাশে রেখে দিল। তারপর এক ঝটকা শ্বেতাকে টেনে এনে উঠে নিজের কোলের ওপর বসিয়ে দিল। শ্বেতা হতভম্ব হয়ে কিছু বলার আগেই এরিশ তাকে আষ্টেপৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে নিল। শ্বেতা এরিশের এমন হুটহাট স্পর্শে অভ্যস্ত থাকলেও এমন একটা জায়গায় বেশ অস্বস্তি অনুভব করলো। শ্বেতা আমতা আমতা করে বলতে লাগলো, আরে কোথায়, কি করছেন? কেউ দেখে ফেললে? এরিশ শ্বেতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস অথচ ডিপ ভয়েসে বলল, কেউ দেখবে না, এখানে জাস্ট তুমি আর আমি ছাড়ার কেউ নেই। আমাদের কিটু তো আছে। এরিশ হঠাৎ শ্বেতার তলপেটের কাছে কিছুটা ঝুঁকে নিয়ে নরম ও আদুরে স্বরে বলতে লাগলো, মাম্মা আর বাবা এই মুহূর্তে একটু সফট রোমান্স করবে আঞ্চেল। তুমি চুপচাপ ভদ্র বাচ্চার মতো বসে থাকবে, কেমন? একদম অ্যানয়েড ফিল করবে না, ওকে? এরিশ শ্বেতার মুখের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হেসে বলল, দেখেছো আমাদের অ্যাঞ্জেল ওকে বলেছে। ও একদমই বিরক্তিবোধ করবে না, বরং ও খুশি হবে। শ্বেতা ভাল ভাল দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে এরিশের কাণ্ড কারখানা দেখে যাচ্ছে। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এরিশ সেসবে পাত্তা না দিয়ে তারা পুরো শরীর জুড়ে নিজের গভীর ও শীতল স্পর্শ চালাতে লাগলো। তার সম্পূর্ণ চেহারা, গলায়, ঘাড়ে ও ক্লিভেজের ফাঁকে নিজের নাক মুখ ডুবিয়ে দিয়ে তপ্ত শ্বাস ফেলতে লাগলো।
তারপর সে তার ঠোঁট বসিয়ে দিল এক গভীর চুম্বন। শ্বেতা এরিসের প্রতিটি স্পর্শে কেঁপে কেঁপে উঠে চোখ জোড়া দ্রুত বন্ধ করে নিল। হঠাৎ তার গলায় এরিসের করা মৃদু বাইটে কিছুটা আহ শব্দ করে উঠল। দুজনের তীব্র হৃদস্পন্দনের শব্দ ব্যতীত সেদিকে যেন আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর এরিস হঠাৎ শ্বেতার মুখের দিকে গভীর নেশালো ও মাদকতাময় দৃষ্টিতে তাকালো। শ্বেতাও সেদিকে এক গভীর মুগ্ধতা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। এরিস শ্বেতার চুলের গোছা শক্ত করে চেপে ধরে তার মুখের কাছাকাছি নিজের মুখ নিয়ে এলো। তারপর তার কপালে কপাল ও নাকে নাক ছেঁকিয়ে গভীর হাসকি টোনে বলতে লাগলো, কোন এক ঐন্দ্রজালিক শরীর মূর্ছনায় অতন্ত্র প্রহরের ন্যায় জাগ্রত মোহমায়া তুমি। আমার জীবন জুড়ে এক উজ্জ্বল আলোক বর্তিকাময় আসক্তি, যার দহনে প্রতিনিয়ত প্রজ্বলিত হয় আমার অন্তর্দহন, যার সুতীক্ষ্ণ শীতলতে আচ্ছাদিত ক্লান্তিহীন স্পর্শে সিক্ত হয় আমার মরজগৎ। আমার সেই ভয়ঙ্কর মরণাস্ত্র তুমি এডিকশন। সেদিন ছিল ঘন ঘোর বর্ষার এক হালকা অন্ধকারাচ্ছন্ন সকাল। সকালের তীব্র রোদের উজ্জ্বল ও অম্লান আলোর বিপরীতে আকাশ জুড়ে ঘন কালো মেঘের স্তূপ বিরাজ করছিল। প্রকৃতি জুড়ে বইছিল বৈরী হাওয়া। সবকিছু কেমন কালো ধূসর বর্ণে আচ্ছাদিত হয়ে রয়েছে। থেকে থেকে মেঘের গুড়ুম গুড়ুম আওয়াজ শোনা যাচ্ছে। খুব শীঘ্রই হয়তো আকাশের বুক ছেড়ে অজস্র বাড়িধারার বর্ষণ বইবে। আহাদ আলমের 2500 স্কয়ার ফিট আয়তনের বিশাল বড় ছাদ জুড়ে একটা কালো ও মাঝারি সাইজের অতি উন্নত মানের হেলিকপ্টার ল্যান্ড করলো। হেলিকপ্টারের পাখার তীব্র ঘূর্ণনে চারপাশে বৈরী হাওয়া যেন রূপ নিল এক বিধ্বংসী ও দাপুটে বাতাসের ঘূর্ণিতে। সেই সাথে হেলিকপ্টারের তীব্র আওয়াজ আবাসিক এলাকার সমস্ত জনমানুষের দৃষ্টি আকর্ষণ করে নিল মুহূর্তেই। কেউ বাসা থেকে বাইরে বেরিয়ে, কেউ বা ছাদে দাঁড়িয়ে, আবার কেউ বা জানালার ফাঁকে দিয়ে অভূতপূর্ব দৃশ্যটি দেখার চেষ্টা করছে। সেই সাথে কৌতূহল অনুভব করছে ভেতরে অবস্থান করা মানুষগুলো সম্পর্কে। আহাদ আলম, শারমিন বেগম, আমিনুল আলম, সালিহা বেগম, শুভ্রা, ইহান, রাদ, ঈশা, মাজহারুল আজহার ও রায়ান সকলেই বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনের বাগানে অবস্থান করে ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ব্যাপারটা তাদেরকেও ভীষণ কৌতূহলী অস্থির করে তুলেছে। অবশেষে সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে হেলিকপ্টারের দরজা খুলে প্রথমে বেরিয়ে এলো একজোড়া দাম্ভিক পদযুগল। সম্পূর্ণ ব্ল্যাক আউটফিটে অপরিসীম আত্মপ্রত্যয় ভঙ্গিতে হেলিকপ্টার থেকে নেমে দাঁড়ালো এরিস। তার চোখ মুখ জুড়ে বিরাজ করছে চিরচেনা গম্ভীরতা ও নির্লিপ্ততা। কালো সানগ্লাসের আড়ালে দুটি তীক্ষ্ণ চোখ সকলকে ঈগল দৃষ্টিতে অবলোকন করছে। কিছু সময় একটানা পর্যবেক্ষণ করে এরিস পিছু ঘুরে দাঁড়িয়ে হেলিকপ্টারের কিছুটা ভেতরের দিকে হাত বাড়িয়ে দিল। মুহূর্তের মাঝে তার হাত ধরে নেমে এলো এক লাস্যময় যুবতী। হোয়াইট আউটফিটের মধ্যে তার ঘন লম্বা বাদামি চুল এবং টানা টানা বাদামি বর্ণের চোখ জোড়া মুহূর্তেই সকলের দৃষ্টি আকর্ষণ করে নিল। শ্বেতা নিজের স্বামীর হাত ধরে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ঝুলে আলগোছে নিচে নেমে এলো। ঢোলা ঢালা ও কমফোর্টেবল গাউন হওয়াতে তার 4 মাসের কিছুটা ফুলে ওঠা বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে না। শ্বেতা নিচে নামতে এরিস তার কোমর চেপে ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে নিল। শ্বেতা চমকে উঠে ফিসফিস করে বলল, এখানে অনেক মানুষ আছে এরিস, কি করছেন? এরিস শ্বেতার কানের কাছে মুখ নিয়ে একই আওয়াজে বলল, হেলিকপ্টারে যা করেছে তার তুলনায় তো কিছুই করছে না। আর আমি আমার বউকে ধরেছি, তাতে কার পাপের কে? কেউ কিছু বলতে আসুক, শুধু ঠাস করে গুলি মেরে উড়িয়ে দেব। এরিসের কথাবার্তা শুনে শ্বেতার 2 গাল লালিমায় আচ্ছাদিত হয়ে টকটকে বর্ণ ধারণ করলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল, এই লোক তো কোনো দিনও শুধরাবার নয়। সে শুধু শুধু তার পেছনে হয়তো বাক্য ব্যয় করছে। কিছুক্ষণের মধ্যে এরিস ও শ্বেতার পেছন পেছন নেমে এলেন অনুপমা, শেহরিন ও রেজওয়ানা খান। তাদের দেখে মৃদু হাসল শ্বেতা। এরপর নিচে দাঁড়ানো উপস্থিত প্রিয়জনদের দিকে তাকাতে শ্বেতার ঠোঁটের কোণে হাসি আরো বিস্তৃত হলো। তবে তারা তীব্র অবাক ও বিস্ময়ের সাথে শ্বেতাদের দিকে তাকিয়ে রয়েছে। শুভ্র পরিবারের উপস্থিত সকলের মুখ থেকে থেমে থেমে অস্ফুট স্বরে বেরিয়ে এলো কেবল মাত্র কয়েকটি শব্দ। শ্বেতা, এরিস, ওরা বেঁচে আছে? হ্যাঁ রে, তুই সত্যি আমার শ্বেতা? শ্বেতার মুখ হাতড়ে ছল ছল নয়নে কথাগুলো বললেন শারমিন বেগম। তার চেহারা জুড়ে অজস্র আবেগ খেলা করছে, শরীর কাঁপছে থরথর করে। শ্বেতা সহ পরিবারের উপস্থিত সকলের অবস্থাও ঠিক তাই। সকলের মাঝে আবেগের পরিসীমা লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকেরই শ্বেতা, অনুপমা, শেহরিন ও রেজওয়ানা খানকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এদিকে আবেগে পুলকিত হয়ে শ্বেতার মুখমণ্ডল লালিমায় আচ্ছাদিত হয়ে গিয়েছে। সে নিজের মাকে জড়িয়ে ধরে আবেগঘন কণ্ঠে বলতে লাগলো, হ্যাঁ আম্মু, আমি তোমার
আদরেরই সেই ছোট্ট মেয়ে শ্বেতা। শারমিন বেগম এবার শ্বেতাকে জাপটে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বললেন, এতদিন কোথায় ছিলি রে মা তুই? কোথায় হারিয়ে গিয়েছিলি আমাদের ছেড়ে? শ্বেতা সোজা হয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছে দুহাত দিয়ে মায়ের মুখমণ্ডল আজলা করে ধরে শান্ত কণ্ঠে বলল, তোমার আমি সব খুলে বলবো আম্মু, একটু শান্ত হও প্লিজ। আহাদ আলম চশমা খুলে চোখের পানি মুছে স্মিত হেসে বললেন। শারমিন বেগম চোখের পানি মুছে মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। তারপর এরিসও তার মা দাদির সঙ্গে পরিবারের সকলে অত্যন্ত নম্রভাবে কুশল বিনিময় করল। সেই সাথে শ্বেতাকে ঘিরে ধরেছে সবাই, তার সাথে অজস্র আবেগঘন বাক্যলাপ করছে। ঈশা শুধু পারে না তার গলায় ঝুলে থাকতে। বহুদিন পর পুরনো বান্ধবীকে ফিরে পেয়ে সে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গিয়েছে। কিন্তু শুভ্রাকে তাদের সবার থেকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে শ্বেতা বেশ অবাক হলো। সবাইকে এড়িয়ে সে ধীর পায়ে এগিয়ে গেল শুভ্রার নিকট। শুভ্রার কাছে গিয়ে তাকে কয়েক মুহূর্ত নিরেটভাবে পর্যবেক্ষণ করলো শ্বেতা। শুভ্রাও চোখ তুলে তাকালো নিজের বোনের পানে। প্রাণ ভরে দুই নয়নের তৃষ্ণা মিটিয়ে বোনকে দেখতে লাগলো সে, যে কিনা হুবহু তারই মতো দেখতে। অথচ তবু তার মাঝে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। মনে হচ্ছে তার চেহারার মধ্যে কিছুটা পরিবর্তিত ভাব রয়েছে। কিন্তু ঠিক কী কারণে এমন মনে হচ্ছে শুভ্রা ঠিক ধরতে পারছে না। তবে শ্বেতার চেহারার বেশিরভাগ অংশই আগের মতো। কেমন আছিস শুভ্রা? সে তার মুখ থেকে হঠাৎই কয়েকটা বাক্য শুনে শুভ্রা নিজের আবেগ আর নিয়ন্ত্রণ করতে পারল না। হু হু করে কেঁদে উঠে বোনকে জড়িয়ে ধরল সে। শ্বেতার চোখে অশ্রুকণা জমা হলো। বোনকে শক্ত করে জড়িয়ে ধরল সে। শুভ্রা কাঁদতে কাঁদতে বলল, আমায় মাফ করে দিস বোন, সেদিন আমার জন্যই তোকে আমরা হারিয়ে ফেলেছিলাম। আমি যদি সেদিন হসপিটালে তোকে সায়ানের সাথে একা না যেতে দিতাম তাহলে হয়তো এতগুলো দিনের জন্য তোকে আমাদের হারাতে হতো না। শ্বেতা শুভ্রা চোখের পানি মুছিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলল, ধুর পাগলি, এই জন্য এইভাবে কাঁদতে হয়? আর সত্যি বলতে এতে তোর কোনো দোষই ছিল না। নিয়তিতে যা লেখা ছিল সেটাই হয়েছে। শুভ্রা এবার কিছুটা ধাতস্থ হয়ে সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, সেদিন সায়ান তোকে কোথায় নিয়ে গেছিল শ্বেতা? এরপর থেকে তুই একদম নিখোঁজ হয়ে গেছিলি। আর সায়ানের দ্বিখণ্ডিত মৃতদেহ রেল লাইনের উপরে পাওয়া গিয়েছিল। এইসবের রহস্য কি? শ্বেতা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সব তোকে পরে খুলে বলবো আমি। তার আগে তোকে একটা গুড নিউজ দিতে চাই, যেটা বাড়ির কাউকে এখনো পর্যন্ত আমি দিইনি। শুভ্রা অবাক কণ্ঠে জানতে চাইল, কি গুড নিউজ? শ্বেতা শুভ্রার বেবি বাম্পের দিকে একবার তাকে মুচকি হেসে বলল, তোর মতো আমারও একটা পুচকা আসতে চলেছে দুনিয়ায়। কি সত্যি? শুভ্রা আনন্দের অতিশয্যে এক প্রকার চিৎকার করে উঠল। এতে শ্বেতা তড়িঘড়ি করে তার মুখ চেপে ধরে চারপাশ একবার নজর বুলিয়ে ফিসফিস কণ্ঠে বলল, চুপ, আস্তে করে বল। বলেছি না পরিবারের কাউকে এখন এই নিউজটা জানাইনি, শুধু তোকেই জানালাম। সবাইকে এরপর সারপ্রাইজ দেব আমি। শুভ্রা খুশিতে আতখানা হয়ে শ্বেতাকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলতে লাগলো, ইস, আমার যে কি খুশি লাগছে রে বোন। আমরা দুজন একসাথে মা হব। তারপর মা খালা দুজন মিলে দুজনের সন্তানকে প্রতিপালন করব। আমার তো সেসব দিনের কথা ভাবতেই ভীষণ এক্সাইটেড ফিল হচ্ছে। আহাদ আলম ও শারমিন বেগম সহ পরিবারের সকলের অনুরোধে শ্বেতারা আজকে সেখানেই অবস্থান করল। তাদেরকে পেয়ে গোটা পরিবার যেন উৎসবের আমেজ মেতে উঠেছে। একটা পরিপূর্ণ তৃপ্তি ভর করেছে সম্পূর্ণ পরিবেশ জুড়ে। বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ খুশি। শ্বেতাদের বাড়ির সামনে বড় বাগান জুড়ে সকালে বৃত্তাকারে গোল হয়ে বসে রয়েছে। মাঝখানে প্রকাণ্ড একটা আগুনের কুণ্ডলী প্রজ্বলিত হয়ে রয়েছে। রাতের আকাশ জুড়ে অজস্র তারকারাজি ও একটা শুভ্র চাঁদ বিদ্যমান। জ্যোৎস্নার রূপালী ও স্নিগ্ধ আলোয় চারপাশ শোভিত। সেই সাথে বইছে একটা ঝিরিঝিরি শীতল বাতাস। এরিস বাদে বাড়ির সকলে সেখানে মহা উল্লাসে বসে গল্পগুজব করছে। সেই সাথে নানা রকম আড্ডার সাথে সাথে পাকোড়া, সিঙ্গারা, সমুচা, কোমল পানীয় খেয়ে যাচ্ছে। অবশ্য পরিবারের বয়োজ্যেষ্ঠরা এক পাশ আর কাপড় অন্য পাশে বসে রয়েছে। শুধুমাত্র রায়ান ও শ্বেতা এক পাশে একাকী বসে রয়েছে। শ্বেতা দীর্ঘশ্বাস ফেলে বারবার দোতলায় বারান্দায় ব্যালকনির দিকে তাকাচ্ছে। এরিসকে ভীষণভাবে মিস করছে সে। লোকটাকে এত করে বলল তাদের সাথে এখানে আসতে, অথচ মহাশয় একটা ভিডিও কনফারেন্সে বিজি। মাফিয়াদের একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছে সে। কোনোভাবে বলে করেও তাকে এখানে আনা গেল না। এই জন্য শ্বেতার এরিসের প্রতি অভিমান হলো ভীষণ। কিন্তু কারোর সামনে সেটা প্রকাশ করছে না সে, কারণ তার মন খারাপ দেখলে সকলের আনন্দই মাটি হয়ে যাবে।
শ্বেতার ইদানিং মনে হয় শ্বেতার থেকে এরিস তার কাজকে গুরুত্ব দিচ্ছে বেশি। এজন্য তাকে অনেকগুলো কড়া কথাও শুনিয়েছে সে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এদিকে ইহান আর শুভ্রা পাশে পাশে বসে খুনসুটি চালিয়ে যাচ্ছে। সকলের সামনে হাসি মুখের অভিনয় চালিয়ে গেলেও পেছনে পেছনে ঠিকই একে অপরকে খুঁচিয়ে যাচ্ছে। আড়ালে কখনো শুভ্রা ইহানকে চিমটে কেটে দিচ্ছে, তো কখনো ইহান শুভ্রাকে কিলে বসিয়ে দিচ্ছে। সকলে তাদের এই অবস্থা দেখে মিটি মিটি হাসছে। এদিকে সকলে ইহানকে অনুরোধ করলো একটা সুন্দর ও রোমান্টিক গান গাওয়ার জন্য, কারণ সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছে সাউথ কোরিয়ার একটি জনপ্রিয় ব্র্যান্ডের প্রধান মেম্বার। তার গানের গলাও মাশাআল্লাহ। সকলের অনুরোধ রক্ষার্থে ইহান গিটার বাজিয়ে শুভ্রার উদ্দেশ্যে একটা সুন্দর রোমান্টিক গান ধরল। ইহানের অসাধারণ কণ্ঠে সুরের মূর্ছনায় ভরে গেল চারপাশ। সকলে বিমুগ্ধ হয়ে শুনল তার গান। পুরোটা সময় ইহান কেবল শুভ্রার দিকেই তাকিয়েছিল, আর শুভ্রা শুধু লজ্জা ও ভালো লাগায় বারংবার ছটফট করতে লাগলো। তবে পুরোটা সময় তার মুখে লেগেছিল মৃদু প্রাণবন্ত এক তৃপ্তির হাসি, যেটা নিশ্চয়ভাবে এক দৃষ্টিতে অবলোকন করে গেল রায়ান। রাত তখন 12টার কাটা পার হয়েছে। বাড়ির সকলে মন মতো আড্ডা দিয়ে যে যার ঘরে ফিরে যাচ্ছে। শ্বেতা আজ পরিবারের সকলের সাথে থেকে আড্ডা দিতে পারে খুবই প্রফুল্ল অনুভব করছে। তবে এরিসের শূন্যতা এবং তার প্রতি অভিমান তার মনটাকে এখানে ভীষণভাবে পোড়াচ্ছে। সে তাদের রুমটা দোতলায় হওয়াতে সাবধানতা বশত সিঁড়ি বেশে যখনই নিজের রুমে প্রবেশ করতে যাবে, তখনই একটা শক্ত পোক্ত হাত তাকে টেনে দিয়ে অন্য পাশে নিয়ে যায়। শ্বেতা হকচকে গিয়ে আওয়াজ করতে গেলে একটা বলিষ্ঠ হাত তার মুখ চেপে ধরে, তারপর অপর হাত দিয়ে তার কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নেয়। শ্বেতা একটা প্রশস্ত কঠিন বুকে দিয়ে সজোরে আছড়ে পড়ে। দোতলার লাইটগুলো সে মুহূর্তে অফ থাকার চারপাশ তখন একটা আবছা অন্ধকার বিরাজ করছিল। তবু শ্বেতা স্পষ্ট মানুষটির স্পর্শ ও দেহাবয়ব চিনতে পেরে গিয়েছিল মুহূর্তের মাঝে, যার ঘন উত্তপ্ত নিঃশ্বাস তার চোখ মুখ ঘিরে তীব্রভাবে আছড়ে পড়েছে। এরিস, অ্যাডিকশন। ডিপ হাস্কি টোরে কথাটা বলে শ্বেতা চুলের মাঝে নিজের মুখ ডুবিয়ে এলো এরিস। তারপর কপালে এগিয়ে দিল একটা দৃঢ় চুম্বন। শ্বেতা কয়েক মুহূর্তের জন্য আবেশিত হয়ে পড়লে মুহূর্তের মাঝে আবারও নিজেকে সামলে নেয়। এরিসের তখনকার করা আচরণ মনে পড়তে অভিমানে তাকে দূরে ঠেলে দেয়। এরিসকে তবুও তার জায়গা থেকে খুব একটা নাড়াতে পারে না সে। এরিস বুঝতে পারলেও তার অ্যাডিকশন তার প্রতি ভীষণ অভিমান করেছে। তাই একটা সূক্ষ্ম বাঁকা হাসি দিয়ে কোনো কথা না বলে শ্বেতাকে কোলে তুলে নিল সে। শ্বেতা ছাড়া পাওয়ার জন্য ছটফট করলেও এরিস তার কোনো কথা না শুনে ক্রমশ ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আকাশে তখন শুভ্র চাঁদের মাঝ দিয়ে কালো বর্ণের মেঘেদের আনাগোনা চলছে। বারবার সেগুলো চাঁদকে ঢাকা দিয়ে যাচ্ছে। সে তার মনে হচ্ছে চাঁদের সৌন্দর্যকে হিংসে করে হয়তো মেঘগুলো এমনটা করছে। দোলনায় বসে এরিসের বুকে মাথা রেখে সে নিশ্চিন্তে চিত্তে আকাশ পানে তাকিয়ে রয়েছে। এরিস নিঃশব্দে তার চুলে সযত্নে হাত বুলিয়ে দিচ্ছে। এরিসের উষ্ণ আলিঙ্গনে কিছুক্ষণ আগের করা সে তার অভিমান যেন গলে পানি হয়ে গিয়েছে। সে তার ঘোর ভাঙল এরিসের একটা মাত্র ডাকে। অ্যাডিকশন। এই একটা মাত্র ডাকের মাঝে যেন শত সহস্র আবেগ জড়িয়ে রয়েছে, যার মাঝে গভীর প্রশান্তি ও ভালোবাসা খুঁজে পায় শ্বেতা। শ্বেতার সংক্ষিপ্ত উত্তর ভেসে এলো, খুব অভিমান হয়েছে আমার প্রতি, তাই না? হয়েছিল। এখন আর নেই। না, তোমার প্রতি অভিমান করে থাকা আমার জন্য কখনোই সম্ভব নয়। এরিস এক পলক আকাশের দিকে তাকিয়ে তারপর গভীর দৃষ্টিতে শ্বেতার দিকে তাকালো। তারপর ধীর অথচ কিছুটা ভাঙা কণ্ঠে বলল, আমি যদি কখনো তোমার পাশে না থাকি তাহলে একা একাই এই পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে তো? এরিসের কথা শুনে সে তার অন্তরাত্মা যেন কেঁপে উঠল। এরিস কখনো এরকম আওয়াজে এই ধরনের কথাই বলে না, তাই আজকে তার মুখ থেকে এই কথাগুলো শুনে ভীষণ অচেনা মনে হলো শ্বেতার নিকট। সে তার ধরফর করে উঠে বসে বিস্ফোরিত দৃষ্টিতে এরিসের পানে তাকিয়ে থেকে বলল, এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? এমন কথা বলতে বুক কাঁপলো না তোমার? এরিস ফিচেল হেসে বলল, তোমার হাজব্যান্ড একজন মাফিয়া বস ওয়াইফি। মৃত্যু নিয়ে প্রতিনিয়ত সে খেলা করে, অন্যদের জন্য জম ধুচ্ছে, কিন্তু মৃত্যু যে তার দোরগোড়া তো আসবে না এমন কোনো গ্যারান্টি তো নেই। এরিসের কথাগুলো শুনে শ্বেতা হঠাৎ দুকড়ে কেঁদে উঠল। শ্বেতার কান্না দেখে এরিসের বুকটা হঠাৎ ছ্যাত করে উঠল। সে তড়িঘড়ি করে শ্বেতার চোখের পানি মুছে দিতে দিতে শান্ত অথচ আবেগ মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, ডোন্ট ক্রাই অ্যাডিকশন। ভেতরে অজস্র আবেগের পাহাড় থাকলেও সেরকম বেশি প্রকাশ করতে পারি না আমি, কিন্তু তোমার প্রতি
আমার ভালোবাসা অসীম, যেটা কখনো পরিমাপ করা যাবে না। কিন্তু তোমায় প্রতিটা মুহূর্তে শক্ত থাকতে হবে, নিজের জন্য এবং আমাদের অনাগত সন্তানের জন্য। মনে রেখো, এরিসের স্ত্রী তুমি। দুর্বলতায় তোমাকে মানায় না, তোমাকে হতে হবে পাথরের মতো শক্ত ও কঠিন। শ্বেতা তবু কাঁদতে কাঁদতে বলল, তুমি মরে গেলে আমিও মরে যাব, থাকবো না আমি এই নিষ্ঠুর পৃথিবীতে। এরিস স্ত্রীর কণ্ঠে জিজ্ঞেস করলো। আর আমাদের সন্তানের কি হবে? কে রক্ষা করবে তাকে? কয়েক মুহূর্তের জন্য থমকালো শ্বেতা। কিছু একটা গভীর চিন্তা করে তারপর নিজে থেকে চোখ মুছে দৃঢ় কণ্ঠে বলল, একবার আমি আমার প্রথম সন্তানকে হারিয়েছি, এবার ওকে আর হারাতে দিব না, কাউকে হারাতে দিব না, না তোমাকে আর না আমাদের সন্তানকে। বারবার হারাতে হারাতে ক্লান্ত হয়ে গিয়েছি আমি, কিন্তু এবার সবাইকে জীবন দিয়ে হলেও আগলে রাখবো আমি, না হয় একসাথে মরবো। তারপর শ্বেতা হঠাৎ এরিসের 2 গালে হাত রেখে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, তোমাকে এই মাফিয়া জগৎ ছাড়তে হবে এরিস, যেভাবেই হোক ছাড়তে হবে। আর তার জন্য তোমাকে যত কঠিন পথে পাড়ি দিতে হোক না কেন, আমি সবসময় তোমার সহসঙ্গী হয়ে ঢালু হয়ে থাকবো। তারপর বিজয় নিশ্চিত করে আমরা চলে যাব দূরে কোথাও, যেখানে রয়েছে অনাবিল শান্তি আর একটা নিরাপদ জীবন। এরিস কিছুক্ষণ স্থির ও মুগ্ধ দৃষ্টিতে দৃষ্টির পানে তাকিয়ে রইল, যেন এই শ্বেতাকে আজীবন ধরে রাখতে চায় সে। শ্বেতার কথাগুলো তার অন্তরের অন্তঃস্থল স্পর্শ করছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর এরিস শীতল কণ্ঠে বলল, সব বদলালেও আমার ভালোবাসার ধরন কিন্তু বদলাবে না। আমি কিন্তু আজীবন তোমার সে ওভার পসেসিভ আর ক্ষেত্র বিশেষে রুট হাজব্যান্ড হয়ে থাকবো। আমার কঠিন কিন্তু সুগভীর ভালোবাসা সহ্য করতে হবে তোমার আজীবন। শ্বেতা এরিসের নাকে নাক ঘষে আবেশিত কণ্ঠে বলল, নো প্রবলেম মিস্টার হাজবেন্ড, যে রূপে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মেছিল সেই রূপেই তোমাকে আজীবন চাই আমি। শুধু তোমার ভালোবাসাটা যেন সেই প্রথম দিনের মতোই শুধুমাত্র আমার প্রতি আর পিওর হয়ে থাকে। আর বেশি গরম হলে আমি না হয় আমার ভালোবাসা নামক ঠান্ডা ডান্ডা দিয়ে তোমার ঠান্ডা করে দিব। শ্বেতার শেষের কথাটা শুনে এরিস প্রথমে হতভম্ব হলেও পরক্ষণে শব্দ করে হেসে উঠল। শ্বেতা নিজেও জোরে হেসে উঠল। তারপর গভীর দৃষ্টিতে এরিসের হাসিকে পর্যবেক্ষণ করতে থাকলো। হাসলে মানুষটাকে কি অসাধারণ সুন্দরী না লাগে। বাম গালে গভীর একটা টোল পড়ে। জ্যোৎস্না রূপালী আলোয় তার সৌন্দর্যের মাত্রা যেন বহু গুণ বেড়ে গিয়েছে। চোখ ফেরানোয় দায় হয়ে পড়েছে। শ্বেতার মাঝে মধ্যে ভাবতেই অবাক লাগে যে সেই সুদর্শন ও আকর্ষণীয় পুরুষটা শুধুমাত্র তার ব্যক্তিগত স্বামী। শ্বেতা হঠাৎ করে একটা আবদার করে বসলো এরিসের কাছে। তাকে নিয়ে একটা রোমান্টিক গান গাইতে হবে। এরিস মৃদু হেসে প্রথমবারের মতো নিজের প্রিয়সীর উদ্দেশ্যে একটি রোমান্টিক ইটালিয়ান গানের ইংরেজি অনুবাদ গাইতে শুরু করলো। ঈশা রাগ করে ছাদের সিঁড়ি বেয়ে দ্রুত কদমে উপরে উঠছে। তার পিছু পিছু রাত ছুটে আসছে এবং তাকে নাম ধরে ডাকছে, কিন্তু ঈশা কোনো প্রকার সাড়া দিচ্ছে না। রাদের প্রতি ভীষণ অভিমান হয়ে রয়েছে তার, কেননা রাত তখন তার বলা সত্ত্বেও সবার সামনে তাকে নিয়ে কোনো গান গায়নি, কারণ সে নাকি ভালো গান গাইতে পারে না। তার গলা নাকি ইহানের মতো বেশি ভালো না। ছাদের দরজার কাছে আসতে রাত খপ করে ঈশার হাতটা ধরে ফেলল। ঈশা রাগে হাত ছাড়াতে চাইলে রাত তাকে এক ছটকে ছাদের জানালার সাথে চেপে ধরল। ঈশা ফ্যাল দৃষ্টিতে রাদের দিকে তাকিয়ে রইল। জানালা গলিয়ে আসা চাঁদের স্নিগ্ধ আলো সোজা রাদের চোখে মুখে পড়ছে, যা তার সৌন্দর্যের মাত্রাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সেই সাথে তার ঘন নিঃশ্বাস প্রশ্বাস ঈশার চোখে মুখে আছড়ে পড়ছে। ঈশা বিমুগ্ধ দৃষ্টিতে রাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মুহূর্তে রাদের প্রতি অভিমান গলে পানি হয়ে গেল তার। রাত ঈশার ঠোঁটে টুক করে একটা চুমু খেয়ে গভীর স্বরে জিজ্ঞেস করল, আমাকে ইগনোর করেছিলে কেন ফিগল বার্ড? তখন তুমি আমার জন্য গান গাইলে না কেন? ইহান ভাই কি সুন্দর সুবার জন্য গান গাইল, অথচ তুমি গান গাইলে না কেন? ঈশার অভিমান ভরা কথাগুলো শুনে রাত ঠিক করে হেসে উঠল। তারপর ঠোঁট কামড়ে হেসে তাকে জিজ্ঞেস করল, তাহলে রোমান্টিক গান শুনতে চাও? ঈশা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, হ্যাঁ প্লিজ বলো। রাত কিছুক্ষণ ভেবে হঠাৎ বেসুরো গলায় সুর করে গাইতে লাগলো, তুমি লাড্ডু আমি জিলাপি, দুজনে মিলে বানাই ভালোবাসার নকশি। তুমি ফুলের ঘ্রাণ আমি মশার কামড়, তারপরও প্রেমের খেলা জমবে চারিদিকে হারমোর। ওগো প্রিয় তুমি যদি বলো, চার টেনে আনবো আমি পকেটে ভরাবো। তুমি যদি হাসো বর্ষা হবে ধুমধুমার। তুমি আগলে বৃষ্টি, তুমি হাসলে ঝড়। তুমি ফুসকা আমি বেলপুরি, মনে মনে চলো প্রেমের সেলফি তুলি।
তুমি আইসক্রিম, আমি গরম চা, দেখে প্রেমের পড়ে যায় সারা মহল্লা। ওগো প্রিয়, তুমি যদি বলো চা টেনে আনবো, আমি পকেটে ভরাবো। তুমি যদি হাসো বর্ষা হয়ে ধুন্ধুমার, তুমি রাগলে বৃষ্টি, তুমি হাসলে ঝড়। রাদের এমন অদ্ভুত গান শুনে ঈশা রেগে ফায়ার হয়ে গেল। রাদের বুকে ক্রমশ কিলঘুষি দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছাদের দিকে চলে যায়। রাত আবারও তার পিছু নেয়। ছুটতে ছুটতে একসময় এরিসও সে তার সামনে এসে পড়ল ঈশা। সে বুঝতে পারেনি তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছে, জানলে হয়তো বা কখনো এখানে আসতো না। অস্বস্তি ও লজ্জায় ভীষণ আঁকুপাকু করতে লাগলো সে। শ্বেতা ঈশাকে দেখে এরিসের বুক থেকে উঠতে নিলেও সে তাকে একইভাবে জড়িয়ে ধরে রইল। চেহারায় একটা নির্লিপ্ত ভাব। এই লোকটা যেন কারো কোনো উপস্থিতিতেও কোনোরূপ পরোয়া করে না। ব্যাপারটা ভাবতে ভীষণ অস্বস্তি অনুভব হতে লাগলো শ্বেতার। তবু মুখে জোরপূর্বক হাসি টেনে সে ঈশার দিকে তাকিয়ে রইল। এদিকে ঈশা অপ্রস্তুত হেসে চলে যেতে নিলে তার পিছু পিছু রাদও চলে এলো। রাদ শ্বেতা ও এরিসকে দেখে মুখে হাসি টেনে বলল,